আসসালামু আলাইকুম, দিস ইজ সাবরিমা সুমাইয়া, ইউর রাইটিং ইনস্ট্রাক্টর ফ্রম QUT-IELTS। আজকে আমরা কথা বলবো কিভাবে 35 মিনিটসের ভেতর আপনি আপনার রাইটিং পার্ট 2টা কমপ্লিট করতে পারেন। তো চলুন আমরা শুরু করে দিই আজকে আমাদের ক্লাসটি। আমরা পুরোটা সময় রাইটিং পার্ট 2 নিয়েই কথা বলবো এবং দেখব যে কিভাবে আপনারা 35 মিনিটসের ভেতর রাইটিং পার্ট 2টা কমপ্লিট করবেন। আমরা জানি রাইটিং পার্ট 2 এর জন্য আমাদের সময় থাকে 40 মিনিটস, বাট তবুও আমরা চেষ্টা করব 35 মিনিটসের ভেতর এটা শেষ করার জন্য। বাট কেন? কারণ হচ্ছে বাকি 5 মিনিটসটা দিয়ে আমরা কি করব সেটাও আমরা এখানে দেখিয়ে দিচ্ছি। তো চলুন, ফার্স্টে হচ্ছে আমরা 35 মিনিটসের ভেতর যে কাজগুলো করব সেটা হচ্ছে আমরা লেখা শেষ করে বাকি 5 মিনিটসের ভেতর আমরা চেক করে নিব আমাদের সব কিছু ঠিক আছে কিনা। সো আমাদের প্ল্যানটা একটু কীভাবে যদি আমরা খেয়াল করি, সো আমাদের তো সময় থাকছে মোট 40 মিনিটস। হ্যাঁ, সো এই 40 মিনিটসের ভেতর আমরা দেখব যে এই 35 মিনিটসটা আমরা কি করব, এই বাকি 5 মিনিটস। সো 35 মিনিটসে আমরা হচ্ছে পুরো টাস্ক 2টা লিখে শেষ করব, অ্যান্ড বাকি 5 মিনিটস যেটা আমাদের হাতে থাকছে সেটা থাকছে আমাদের জন্য রিভিশন। মানে এই 5 মিনিটসে আমরা দেখব যে আমাদের কোনো গ্রামাটিক্যাল এরর আছে কিনা, আমাদের কোনো সেন্টেন্স মেকিংয়ে ভুল আছে কিনা, এবং পাশাপাশি আমাদের পুরো লেখাটা কভার হচ্ছে কিনা, মানে যাবতীয় যত ভুল যত কিছু আছে আমরা সমস্ত কিছু এই 5 মিনিটসে দেখে শেষ করে নিব। সো চলুন আমরা যদি দেখি আরেকটু বিশ্লেষণ করে, সেটা হচ্ছে আমরা প্ল্যানিংয়ের জন্য রাখবো হচ্ছে 5 মিনিটস। এখন আপনি বলতে পারেন যে প্ল্যানিংয়ের জন্য কেন 5 মিনিটস থাকবে? এই 5 মিনিটসটা হচ্ছে আপনার একদম মেইন হচ্ছে যে পার্টটা, সেটা হচ্ছে এই 5 মিনিটসটা আমরা বলবো। কেননা এই 5 মিনিটসে আপনি আপনার পুরো প্ল্যানটা ডিসাইড করে নেবেন, বা বলতে গেলে এটাই হবে আপনার রাইটিং স্ট্রাকচারটা। অর্থাৎ আপনি বাকি সময়টা কিভাবে লিখবেন এইটা এই 5 মিনিটসে আপনি ডিসাইড করে নেবেন। এখন যারা ধরেন একদমই নতুন তাদের জন্য কিন্তু এই পার্টটা একদম বেশি গুরুত্বপূর্ণ। কেননা এই 5 মিনিটসে আপনি বাকি 25 মিনিটসের লেখা থেকে শুরু করে, মানে বিগিনিং থেকে শুরু করে একদম এন্ডিং পর্যন্ত যতটা সময় আপনি লিখতেছেন, মানে কোথাও যেন কোনো ভুল না থাকে, পাশাপাশি আপনার লেখাটা কোনো কাটাছেঁড়া ছাড়া, কোনো সেন্টেন্স মেকিং মিস্টেক ছাড়া সুন্দরভাবে শেষ হতে পারে, আপনি কিন্তু এই 5 মিনিটসে সেটা কমপ্লিট করছেন। সো বলতে গেলে এটা আপনার জন্য একটা ব্লু প্রিন্ট। আর যারা মনে করেন একটু অ্যাডভান্স লেভেলে লিখছেন, তাদের কাছে মনে হতে পারে আমার তো 5 মিনিটসের দরকার নেই, সেটা কিন্তু টোটালি ডিফারেন্ট একটা কেস। সেক্ষেত্রে কিন্তু আপনারা তাড়াতাড়ি করেও, মানে অনলি 3 মিনিটসে বা 2 মিনিটসে প্ল্যানিংটা করে কিন্তু লেখাতে চলে যেতে পারেন। সো আমরা যখন 3টা ভাগে ভাগ করে নিচ্ছি, আমাদের লেখাটা দেখতে পারতেছেন যে কতটা প্ল্যান এবং অর্গানাইজড হয়ে যাচ্ছে, এবং সাথে সাথে কিন্তু আপনার যে একটা এক্সামের মানসিক একটা চাপ বা স্ট্রেস থাকছে আলাদা, সেটাও কিন্তু কমে যাচ্ছে। আমাদের যে মেইন পার্টটা, এই যে 5 মিনিটসের যে প্ল্যানিং পার্টটা, ঠিক আছে? সো আপনি এখন এই 5 মিনিটসে কি করবেন? সো 5 মিনিটসের শুরুতেই আমরা হচ্ছে কোশ্চেনটাকে বুঝবো, অর্থাৎ কোশ্চেনে কী চাচ্ছে। অনেক স্টুডেন্টই যে জিনিসটা বুঝে না যে কোশ্চেনটাতে কী চাচ্ছে বা কোশ্চেন কী বলছে। আপনি যখন প্রশ্নটাই বুঝবেন না, সো লিখতে গেলে আপনি মানে কি লিখবেন না লিখবেন সেটাও কিন্তু গুলিয়ে যাবে। সো আপনাকে আগে প্রশ্নটা বুঝতে হবে যে আমাকে প্রশ্নতে কী চাচ্ছে, মানে আমাকে কি প্রশ্নে আমার ওপিনিয়ন জানতে চাচ্ছে, নাকি আমাকে ওখানে কম্প্যারিজন করতে বলতেছে, নাকি কি বলতে চাচ্ছে, এটা বুঝতে হবে। হ্যাঁ, কেমন? সো কোশ্চেনে আপনাকে চাইতে পারে যে আপনার ওপিনিয়নটা কি প্রশ্ন নিয়ে, বা প্রশ্নে যে স্টেটমেন্টটা থাকবে সেটা নিয়ে আপনার ওপিনিয়নটা কি, বা এরকম হতে পারে যে আপনার প্রশ্নটা থেকে আপনার নিজে থেকে কি বুঝলেন, বা আপনি দুইটা প্রশ্নের স্টেটমেন্টগুলোতে কম্প্যারিজন করতে পারছেন কি না সেটাও থাকতে পারে, বা আপনার প্রশ্নের পক্ষে বা বিপক্ষে সেটাও থাকতে পারে। সো আপনাকে মেইনলি প্রশ্নটা বুঝতে হবে যে আপনাকে প্রথমত কি চাচ্ছে, আপনি পক্ষে বা বিপক্ষের ধরনের প্রশ্ন, বা আপনি হচ্ছে গিয়ে আপনার মতামত দিবেন এরকম ধরনের প্রশ্ন, নাকি আপনি দুটা স্টেটমেন্টের মধ্যে কম্প্যারিজন করছেন সেরকম টাইপের প্রশ্ন। সো মেইনলি হচ্ছে আপনাকে প্রশ্নটা বুঝতে হবে। যখন আপনি প্রশ্নটা বুঝে যাবেন, আপনার প্ল্যানিং ফেজটা কিন্তু আরও সোজা হয়ে যাবে।
সো এই ক্ষেত্রে আমরা তো এই পার্টটা দেখলাম যে আমাদের প্রশ্নটা বুঝতে হবে, ঠিক আছে। দেন আমরা যখন যাব সেটা হচ্ছে এই পার্টটা, সেটা হচ্ছে আমরা যখন প্রশ্ন বুঝে গেলাম, ধরুন আপনাকে এখানে বলতেছে যে একটা প্রশ্ন, সেটা হচ্ছে ডিসকাস বোথ ভিউস, অর্থাৎ আপনাকে দুইটা ভিউ নিয়ে আলোচনা করতে বলেছে। সো এখানে বলেই দিয়েছে, আপনি বুঝতে পারছেন যে প্রশ্নে কি বলছে। সো এখন আমরা দেখি আমরা এক্ষেত্রে কি করব, আমরা দুইটা মেইন আইডিয়া জেনারেট করব, ঠিক আছে। দুইটা মেইন আইডিয়া জেনারেট করব, যেহেতু আমাদেরকে পয়েন্ট অফ ভিউ বলেছে। সো আমরা দুইটা মেইন আইডিয়া জেনারেট করব, সেক্ষেত্রে আপনি এখানে 2 মিনিট সময় নিতে পারেন। এখন তারপর স্টেপটা হচ্ছে আমরা এই যে আইডিয়া জেনারেট করলাম, এখন এই আইডিয়ার জন্য আমরা দুইটা এক্সাম্পল রেডি করে ফেলবো, ঠিক আছে। কেননা আমরা যখন এই আইডিয়া দুইটা নিচ্ছি, আমাদের তো আইডিয়া দুটা গিয়ে আপনার এক্সপ্লেইন করতে হবে। সো শুধু এক্সপ্লেইন করলে তো হবে না, সাথে দুইটা সুন্দর এক্সাম্পলও দিতে হবে, যেন আপনার লেখাটা আরও বেশি সুন্দর এবং মজবুত হয়। সো আমরা এক্ষেত্রে একটা এক্সাম্পল রেডি করে ফেলবো। এক্ষেত্রে আপনি রেডি করতে 1 মিনিট সময় নিতে পারেন, এটা টোটালি আপনার উপর ডিপেন্ড করতেছে। সো তারপর আমরা চলে যাব এই পার্টটা, সেটা আমাদের ইন্ট্রোডাকশন এবং কনক্লুশন। এটা খুব গুরুত্বপূর্ণ দুইটা পার্ট, একটা শুরুর দিকে, একটা শেষের দিকে। সো আমরা কিন্তু যখন প্ল্যানিংটা করতেছি, তখন এই দুইটাও মাথায় রেখে যে আমরা শুরুতে কী লিখবো এবং একদম শেষের দিকে যে কী লিখবো, এই দুইটাও শুরুতেই প্ল্যান করে নিব। সো এখন দেখুন, আমরা আসি আমাদের ফার্স্টের দিকে যেটা থাকে, আমরা যেটা জানি আমাদের পার্ট 2 এর পার্টটা কেমন থাকে। সো ফার্স্টে থাকে ইন্ট্রোডাকশন, তারপর থাকে বডি প্যারাগ্রাফ 1, তারপর থাকে বডি প্যারাগ্রাফ 2, তারপর থাকে কনক্লুশন। সো আমাদের কিন্তু এই 4টা পার্ট অবশ্যই মাথায় রাখতে হবে, এবং আপনি যখন প্ল্যানিংটা করছেন তখনই মনে রাখতে হবে যে আপনি ইন্ট্রোডাকশনে কী লিখবেন, তারপরে বডি প্যারাগ্রাফ 1-এ কী লিখবেন, বডি প্যারাগ্রাফ 2-তে কী লিখবেন এবং কনক্লুশনে কী লিখবেন। এটা কিন্তু একদম ফার্স্ট খুবই চিন্তা করে নিতে হবে, ঠিক আছে। করে রেখে তারপর আপনি আস্তে আস্তে আগাবেন। যখন আপনি প্ল্যান করে আগাবেন, সেটা সুবিধা দেখুন, আপনাকে কিন্তু এখানে এসে থিঙ্ক করতে হচ্ছে না, আচ্ছা আমি এখন বডি প্যারাগ্রাফ 1-এ আছি, তো আমি এখানে কী লিখব। তারপর যখন আপনি আবার বডি প্যারাগ্রাফ 2-তে যাবেন, আচ্ছা এখন এখানে আমি কী লিখব, এরকম আপনার একটা কনক্লুশনে আপনি আসতে পারবেন না, দেখা যাবে যে দোটানা থাকবে। সো আপনি সুন্দর করে প্ল্যান করে নিলে, সো আপনি আস্তে আস্তে জাস্ট একটার পরে একটা পয়েন্ট বাই পয়েন্ট লিখে যাবেন। সো এখানে ইন্ট্রোডাকশনে কি থাকতেছে, এটা আমরা সকলেই জানি। ইন্ট্রোডাকশনে থাকছে গিয়ে আপনার প্যারাফ্রেজ, অর্থাৎ আপনার প্রশ্নে যেটা দেয়া থাকবে, সেই প্রশ্নের স্টেটমেন্টটাকে আপনি একটু প্যারাফ্রেজ করে, সুন্দর ভোকাবুলারি দিয়ে, কিছু অ্যাডভান্স ভোকাবুলারি দিয়ে, কিছু চেঞ্জ করে, একটু প্যারাফ্রেজিং করে ইন্ট্রোডাকশনটা লিখে ফেলবেন। সো এখন আসতেছি আমরা বডি প্যারাগ্রাফ 1, ঠিক আছে। সো বডি প্যারাগ্রাফ 1-এ কি থাকতেছে, এই যে আমরা পয়েন্ট করেছিলাম যে ঠিক আছে, যে আমাদের কিছু পয়েন্ট থাকবে, আমরা পয়েন্ট করে নিব, সাথে এক্সাম্পল থাকবে। সো বডি প্যারাগ্রাফ 1-এ আমরা এই পয়েন্টটাকে লিখবো, আমাদের একটা যে পয়েন্ট থাকবে, সেই পয়েন্টটাতে আমরা গিয়ে এই পয়েন্টটাতেই কেন ফোকাস করতেছি, বা এই পয়েন্টের পক্ষে আমরা কেন কথা বলতেছি, এই জিনিসটাকে আমাকে এখানে এক্সপ্লেইন করতে হবে। সো এই ব্যাপারটাকে গিয়ে, বা আমার এই মতামতটাকে আমি এখানে এক্সপ্লেইন করে দেব, এবং আপনার এই এক্সপ্লেনেশনটা কিন্তু তখনই যুক্তিগত হবে যখন আপনি এর সাথে একটা যথাযথ এক্সাম্পল দিতে পারবেন। অর্থাৎ আপনি যখন একটা যথাযথ এক্সাম্পল দিচ্ছেন, তখন আপনার যে এক্সপ্লেনেশনটা, এটা আরও ভ্যালিড হয়ে যাচ্ছে। সো সেম ওয়েতে কিন্তু আমরা বডি প্যারাগ্রাফ 2-তেও লিখে ফেলবো। এভাবে আমরা বডি প্যারাগ্রাফ 1 এবং বডি প্যারাগ্রাফ 2টা শেষ করব। সো আমাদের যখন বডি প্যারাগ্রাফ 1 এবং বডি প্যারাগ্রাফ 2টা শেষ হয়ে যাচ্ছে, তখন আমরা চলে যাব কনক্লুশনে। কনক্লুশনে কি থাকতেছে, কনক্লুশনে থাকতেছে সামারি, অর্থাৎ আপনি যে পুরো জিনিসটা লিখলেন, এটার একটা শর্ট সামারি এখানে চলে আসতেছে। পাশাপাশি অবশ্যই যেটাতে ফোকাস করবেন, অর্থাৎ আপনার মেইন গিয়ে আপনার মেইন থটটা, অর্থাৎ আপনি ফাইনালি আপনার যে স্পেসিফিক মতামত যেটা দিচ্ছেন আপনি, সেটা কিন্তু এখানে হাইলাইট করে অবশ্যই দিয়ে দিবেন, ঠিক আছে। এখন দেখুন, এখানে একটা উদাহরণ দেয়া আছে, আমরা একটা এক্সাম্পল রেডি করেছি। সো আপনারা এখানে দেখতে পারতেছেন যে এক্সাম্পলটা, হ্যাঁ, ধরুন এইটা একটা প্রশ্ন। এই প্রশ্নে আপনাকে কি বলেছে, এখানে বলতেছে অনেক স্টুডেন্ট, স্কুল বা কলেজে অনেক স্টুডেন্ট, তারা তাদের মনোযোগ ধরে রাখতে পারে না।
এখন তারা কেন মনোযোগ ধরে রাখতে পারে না? তাদের জন্য মনোযোগ ধরে রাখা খুবই ডিফিকাল্ট বা কষ্টসাধ্য হয়ে যাচ্ছে। সো আপনার প্রশ্ন কিন্তু এই যে এটা আপনার প্রশ্ন, যে এখানে আপনাকে জিজ্ঞেস করেছে এই যে স্টুডেন্টরা মনোযোগ ধরে রাখতে পারতেছে না, এই মনোযোগ ধরে রাখতে পারার কারণটা কি হতে পারে, কি কারণগুলোর জন্য তারা মনোযোগটা ধরে রাখতে পারতেছে না এবং এটার জন্য কি করা যেতে পারে। সো এখন আপনার প্ল্যানিংটা আপনি শুরু করে দেন যে আপনার প্ল্যানিংটা কি হতে পারে। প্রথমে তো ইন্ট্রোডাকশন ফেজে আমরা এটা প্যারাফ্রেজিং করে ফেলতেছি, ঠিক আছে। সো এখানে আমাদের দেখুন এই যে প্ল্যানিং ফ্রেজটা এখানে দেয়া আছে। সো প্রথমে তো হচ্ছে আমরা করে ফেলতেছি, ইন্ট্রোডাকশনে যেটা প্যারাফ্রেজিংটা করে ফেলতেছি সেটা নিয়ে আমি আর আলোচনা করলাম না। হোপফুলি আপনারা সেটা বুঝতে পারছেন প্যারাফ্রেজিংটা কীভাবে হবে, জাস্ট একটু চেঞ্জ করে হবে। দেন আমরা হচ্ছে নেক্সট স্টেপ যেটা ছিল, তারা বলেছিল কি কারণে মনোযোগ ধরে রাখতে পারতেছে না। আমরা যদি আরেকবার প্রশ্নটা দেখি, এই যে এখানে কী কারণে ধরে রাখতে পারতেছে না এবং আমাদের কি করা উচিত। সো কী কারণে মনোযোগ ধরে রাখতে পারতেছে না, সো আমরা ফার্স্টের রিজন যেটা বলেছিলাম, আমরা একটা পয়েন্ট আমরা ধরে নিব এবং পয়েন্টের এক্সপ্লেনেশন দিব। সো আমাদের পয়েন্টটা এখানে হতে পারে হচ্ছে গিয়ে মোবাইল ফোনের কারণে হচ্ছে স্টুডেন্টরা মনোযোগ ধরে রাখতে পারতেছে না, এটা একটা কারণ হতে পারে আমাদের, ঠিক আছে। আরেকটা সেকেন্ড কারণ কি হতে পারে? আরেকটা সেকেন্ড কারণ হতে পারে লং স্টাডি আওয়ার, অর্থাৎ আমরা যদি দীর্ঘক্ষণ পড়াশোনা করি তাহলে আমাদের মধ্যে একটা একঘেয়েমিতা চলে আসে, বোরিংনেস কাজ করে। সো তখন কিন্তু দেখা যায় যে আমাদের আর পড়তে ভালো লাগতেছে না। লাইক আমরা যদি টানা 2 ঘন্টা 3 ঘন্টা বা 4 ঘন্টা পড়াশোনা করি তখন মনে হবে যে অনেক পড়ে ফেলছে, এখন আর ভালো লাগতেছে না। সো আলটিমেটলি আমাদের মধ্যে টায়ার্ডনেস কাজ করবে। সেক্ষেত্রে হয়তো আমরা একটু কফি বা একটু শর্ট ব্রেক নিতে পারি, ঠিক আছে। তো সলিউশনটা কি হতে পারে? এই তো আমি কিছুক্ষণ আগে যেটা বললাম আপনাদেরকে, শর্ট ব্রেক। অর্থাৎ আপনি একটা শর্ট ব্রেক নিতে পারেন। আপনার যদি ভালো না লাগে তখন আপনি একটা শর্ট ব্রেক নিয়ে নিলেন, একটু কোথা থেকে হেঁটে আসলেন, একটু গল্পের বই পড়লেন বা কারোর সাথে একটু কথা বললেন বা একটু কফি বা চা খেলেন বা কোনো একটা স্ন্যাক্স খেলেন। সো এইভাবে কিন্তু আপনি একটা শর্ট ব্রেক নিয়ে ফেলতে পারেন, ঠিক আছে। অ্যান্ড আরেকটা যেটা কারণ আছে, এই যে মোবাইল ফোনের কারণে অমনোযোগিতার সৃষ্টি হচ্ছে, সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, এটা সলিউশন কি হতে পারে? মোবাইল ফোনের কম ব্যবহার। অর্থাৎ আপনি প্রতিদিন ধরেন 1 ঘন্টা বা 2 ঘন্টা ফোন ইউজ করতেছেন, সেক্ষেত্রে আপনি কিন্তু আধা ঘন্টা ফোনটা ইউজ করতে পারেন বা 15-20 মিনিট ফোনটা ইউজ করতে পারেন। যতটা সময় কমানো যায় এক্ষেত্রে দেখবেন যে মনোযোগ ধরে রাখতে অনেক সুবিধা হবে, কারণ আজকাল সবাই ফেসবুক বা রিলসে অনেক বেশি সময় নষ্ট করে। এখন দেখুন আমাদের তো প্ল্যানিংটা শেষ হয়ে গেল, ঠিক আছে, প্ল্যানিং ফেজটা শেষ হয়ে গেল। এখন আমরা চলে আসতেছি হচ্ছে আপনার রাইটিং ফেজটাতে, যে এখানে আমরা এই যে 25 মিনিট শুধু রাইটিংয়ের জন্যই সময় দিয়ে থাকবো। অর্থাৎ এই 25 মিনিটে আমরা কী লিখবো না লিখবো সমস্ত কিছু এইটাতে কমপ্লিট হয়ে যাচ্ছে। সো আমরা যখন ইন্ট্রোডাকশনে আমরা সময় দিচ্ছি, ইন্ট্রোডাকশন যেটা বললাম, আমরা হচ্ছে গিয়ে প্যারাফ্রেজিং করে লিখবো। এখন দেখুন আমি আর মুখে বলছি না, আপনারাই দেখতে পাচ্ছেন যে এখানে একটি সুন্দর করে প্যারাফ্রেজিং দিয়ে দেওয়া আছে, ঠিক আছে, যেটা আমি আপনাকে বলেছিলাম যে একটা প্যারাফ্রেজিং করে আপনি ইন্ট্রোডাকশনটা লিখবেন, ঠিক আছে। সো এটা যখন আপনাদের কমপ্লিট হয়ে যাবে আমরা হচ্ছে নেক্সটে চলে যাব। সো এই ক্ষেত্রে কিন্তু দেখুন আমরা একটা স্ট্রাকচার ফলো করতেছি, এটাকে আমরা বলতেছি PEEL স্ট্রাকচার, অর্থাৎ পয়েন্ট, এক্সপ্লেনেশন, এক্সাম্পল, লিঙ্ক। পয়েন্ট নিয়ে তো আমরা প্রথমেই কথা বলেছি যে আমাদের 2টা পয়েন্ট থাকতেছে যে কেন সবাই মনোযোগী হতে পারছে না, ঠিক আছে। সো ওখানে আমরা বলেছিলাম মোবাইল ফোনের কারণে এবং দীর্ঘক্ষণ পড়তেছে, বসে বসে পড়তেছে এবং ক্লাসরুমেও দেখা যায় যে অনেক সময় অমনোযোগিতা চলে আসে, দেখা যায় 2-3 ঘন্টা ক্লাস থাকে যখন আর কি। সো আমাদের এখানে 2টা পয়েন্ট ছিল। সো এই পয়েন্টে হচ্ছে কি দেখুন, প্রথম কারণ হলো মোবাইল ফোন, ঠিক আছে, এবং সেটা আমরা বলতেছি যে কেন সমস্যার সৃষ্টি হয় মোবাইল ফোন থেকে। যেমন হচ্ছে যে যেটা বললাম, ফেসবুকে রিল দেখতেছে বা ফেসবুকে ভিডিও দেখতেছে, ইউটিউব দেখতেছে বা ইনস্টাগ্রাম স্ক্রোলিং করতেছে। সো সোশ্যাল মিডিয়া যেটাকে বলবো আমরা, ইয়াং জেনারেশন যারা আছে আর কি, তারা কোথায় সময়টা বেশি ব্যয় করতেছে? সোশ্যাল মিডিয়া স্ক্রোলিংয়ের সময়টা বেশি ব্যয় করতেছে ফোন থেকে, ঠিক আছে।
তো দেন আমরা হচ্ছে এক্সাম্পলে চলে যাব যে আপনি যে এতক্ষণ বললেন যে ফোনের কারণে কী কী সমস্যা হয়, কেন স্টুডেন্টরা মনোযোগী হতে পারছে না। সো আপনার এই কথাটাকে আরও বেশি ভ্যালিড করে তুলবে আপনার এই এক্সাম্পলটাই, ঠিক আছে? যেমন এই যে দেখুন কিছুক্ষণ আগে যেটা বললাম যে 2-3 ঘন্টা ক্লাসে থাকলে একটা একঘেয়েমিতে চলে আসে। সো এই যে দেখুন এখানে ছাত্ররা ক্লাসে ফোন ব্যবহার করে, অর্থাৎ অনেক স্টুডেন্ট দেখা যায় যে পেছনে বসে স্যার দেখতেছেন আমি একটু ফোনটা ইউজ করি, ঠিক আছে, বা হচ্ছে গিয়ে গুরুত্বপূর্ণ একটা লেকচার চলতেছে ফোন ইউজ করতেছে, তার ভালো লাগতেছে না, সে বুঝতেছে না, সে ফোনটা ইউজ করতেছে। সো এইভাবে কিন্তু এই যে দেখেন এটার সাথে কানেকশনটা কি, ফলে মনোযোগ নষ্ট হচ্ছে। অর্থাৎ আপনি যখন ফোনটা ইউজ করতেছেন, স্যারের কথা আপনি বুঝেন বা না বুঝেন, বা আপনার হচ্ছে ভালো লাগুক বা না লাগুক, আপনি যদি একটুও মনোযোগ দিয়ে শোনেন, আপনি কিন্তু কিছুটাও হলে কিছু কথা বা কিছু লেকচার বুঝতে পারবেন বা আপনার মাথায় ঢুকবে। বাট আপনি যখন কমপ্লিটলি ফোনটা নিয়েই ব্যস্ত, তখন কিন্তু আপনার মনোযোগটা একেবারেই নষ্ট হয়ে যাচ্ছে। এখন আমরা তো একটা পার্ট শেষ করলাম বডি প্যারাগ্রাফ 1, তো সেম ওয়েতে আমরা বডি প্যারাগ্রাফ 2টাও শেষ করে ফেলবো, ঠিক আছে? এখন আমরা দেখি আমরা তো হচ্ছে যখন সব কিছু শেষ করে ফেললাম, এখন আমাদের একটা কনক্লুশন লাগবে, এবং এখানে একটা কনক্লুশন আপনাদের জন্য লিখে দেওয়া আছে। সো আপনারা হচ্ছে কনক্লুশনটা দেখতে পারতেছেন যে আপনারা সমস্ত লেখার শেষে একটা সুন্দর করে শর্টলি এই কনক্লুশনটা দিয়ে দিতে পারেন। দেখেন আমি লাস্টে যেটা বলেছিলাম যে কনক্লুশনের লাস্টে থাকবে যে আপনার ফাইনাল থটটা কী। সো এখানে আপনার ফাইনাল যে ইয়ারটা থাকতেছে কনক্লুশনটা, এই লাইনটা কিন্তু এই যেখানে যে দেখেন বাই টেকিং শর্ট ব্রেকস, যেটা আমরা ফার্স্টেই বলে নিয়েছিলাম, আমরা এখন আবার লাস্টে একদম কিন্তু কনক্লুশনের শেষে এসে এই পয়েন্টটা বলে দিচ্ছি যে এটা আমাদের ফাইনাল থট। অ্যান্ড দেন লিমিটিং স্ক্রিন টাইম, আমরা ফোন যতটা কম ব্যবহার করব সেটা আমরা আগেও বলেছি, একদম লাস্টে এসে আমরা আবার এই লাইনটা আবার বলে দিচ্ছি। সো আমরা লাস্টে হচ্ছে ফোন টাইমটাও কমাবো এবং সাথে একটু শর্ট কিছু ব্রেক নিব, ঠিক আছে? এভাবেই আমরা হচ্ছে গিয়ে মনোযোগটা ধরে রাখতে পারবো। দেখেন এখানে একটা গুরুত্বপূর্ণ টিপস দেওয়া আছে, পুরোটা লেখার সময় শুধু প্ল্যানিংয়ের নোট দেখে লিখবেন না। অর্থাৎ আপনি প্ল্যানিংয়ে ফার্স্টের দিকে কিছুটা লিখে নিলেন, সেটা দেখে দেখে লিখতেছেন। প্ল্যানিংয়ে তো আমরা শর্ট করে লিখতেছি, প্ল্যানিংয়ে কিন্তু আমাদের কোনো বিস্তারিত কিছু থাকতেছে না। সো আপনি যদি ওইটা দেখে লিখতে থাকেন, আপনার লেখাটাও ছোট হয়ে যেতে পারে। সো আপনাকে কিন্তু শুধু প্ল্যানিং করলেই হবে না, পাশাপাশি নিউ কিছু আইডিয়া জেনারেট করতে হবে, অর্থাৎ আপনাকে ক্রিয়েটিভ হতে হবে। আপনার লেখাটাকে আপনি কিভাবে আরও বড় করবেন সেটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে অবশ্যই। এখন এই যে আমরা বললাম যে আমরা 35 মিনিটসে লিখবো, বাকি 5 মিনিট আমরা কি করব, কারণ আমাদের রাইটিংয়ের সময় হচ্ছে 40 মিনিট, রাইট? সো 40 মিনিটের মধ্যে আমাদের 35 মিনিটস আমরা লিখে শেষ করে ফেলেছি, এখন আমাদের হাতে 5 মিনিটস বাকি। সো ওই 5 মিনিটের পার্টটাতে, যেটা আমাদের জন্য একটু গুরুত্বপূর্ণ, এই পার্টটাতে আমরা কি করব, চেক করব যে আমাদের কোনো মিস্টেক থেকে গেল কি না, অর্থাৎ কোনো স্পেলিং মিস্টেক আছে কি না, কোনো গ্রামাটিক্যাল এরর আছে কি না, ঠিক আছে? তারপরে হচ্ছে একই শব্দ বারবার ব্যবহার করা হয়েছে কিনা, বা রিডান্ডেন্ট যেটাকে আমরা বলবো। পাশাপাশি আমাদের হচ্ছে সব প্রশ্ন উত্তর ঠিকমতো লেখা হয়েছে কিনা। আমরা কিন্তু জানি যে রাইটিংয়ে হচ্ছে গিয়ে এটা তো একটা মার্ক থাকে টাস্ক অ্যাচিভমেন্ট, অর্থাৎ আপনার যদি টাস্কটা অ্যাচিভ না হয়, যে আপনাকে প্রশ্নে যে স্টেটমেন্টটা দেয়া থাকবে সেটা যদি আপনি ফুলফিল করতে না পারেন, আপনি কিন্তু স্কোর পাচ্ছেন না। সো আমাদেরকে এটা অবশ্যই মাথায় রাখতে হবে যে সব প্রশ্নের উত্তর ঠিকঠাকভাবে দেয়া হয়েছে কিনা। হোপফুলি আপনি যদি এই পয়েন্টগুলো মাথায় রেখে 5 মিনিটসের মধ্যে আপনার মিস্টেকগুলো চেক করেন, আপনার লেখাটা অনেকটাই সুন্দর এবং কমপ্লিট হয়ে যাবে। এখন দেখুন সাথে আমরা কিছু বোনাস টিপসও রেখেছি, অর্থাৎ যারা একটু রাইটিং নিয়ে স্ট্রাগল করতেছেন বা রাইটিং নিয়ে হচ্ছে স্কোর তুলতে পারতেছেন না, বা এটা নিয়ে একটু ভয়ে ভয়ে আছেন, তাদের জন্য আর কি। সো প্রথমেই হচ্ছে যে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে ইজিতে লেখার চেষ্টা করবেন, ইজি কিছু ওয়ার্ড দিয়ে, ঠিক আছে? কারণ আমরা তো জানি এখানে লেক্সিক্যাল রিসোর্স যেটা থাকে সেখানে হচ্ছে আপনি যত ভালো ওয়ার্ড ইউজ করবেন আপনার স্কোরটা একটু ভালো হওয়ার সম্ভাবনা থাকে, ঠিক আছে? কিন্তু এখন দেখা যাচ্ছে সেটা করতে যেয়ে যদি আপনার লেখার আরও 12টা বেজে যায়, সো রিস্কের দিকে যাওয়ার দরকার নেই।
এরপর না হয় আপনি কিছু কিছু ওয়ার্ড রিপ্লেস করে কিছু অ্যাডভান্স কিছু ভোকাবুলারি ইউজ করলেন, সেটা আলাদা বিষয়। কিন্তু বেসিক্যালি আমি যেটা বলবো, আপনি প্রথমের দিকে আপনার লেখা নিয়ে কোনো রিস্ক নিয়েন না। আপনি চেষ্টা করেন আপনার লেখাটাকে যতটা নির্ভুল রাখা যায়। এছাড়া আরেকটা আইডিয়া হচ্ছে গিয়ে আপনার 10টা রেডি টেমপ্লেট মুখস্থ। অর্থাৎ 10টা রেডি টেমপ্লেটটা কি আমি যদি একটু বলি, এটা হচ্ছে আপনি যদি হচ্ছে আজকাল তো গুগল, চ্যাট জিপিটি এবং যত কিছু আছে, আমরা এটা খুবই হেল্পফুল আমরা জানি। তো আপনি যদি অনলাইনে যান, অনলাইনে দেখবেন যে রাইটিং টাস্কে অনেক স্যাম্পল থাকে, ঠিক আছে? এই 6-এর জন্য স্যাম্পল, 7-এর জন্য স্যাম্পল, 8-এর জন্য স্যাম্পল, এভাবে বিভিন্ন স্কোরের একটা স্যাম্পল থাকে। আপনি যদি সেই স্যাম্পল মানে একদমই যদি আপনি রাইটিং মানে পারতেছেন না কোনোভাবে, আর কোনো উপায় নেই যে আপনার মাথায় ঢুকতেছেন না বা আপনি পারতেছেন না, ইন দ্যাট কেস আপনি এটা ট্রাই করতে পারেন। কিছু স্যাম্পল দেখে রাখতে পারেন যে যখন কম্প্যারিজন আসতেছে তখন কিভাবে লেখাটা হচ্ছে, আর যখন অপিনিয়ন যাচ্ছে তখন লেখাটা কিভাবে হচ্ছে। সো এইভাবে হচ্ছে যদি আপনি লেখার ধরনটা এবং স্টাইলটা মনে রাখতে পারেন, জাস্ট ওইভাবে ওই স্ট্রাকচারটা মেনটেন করে আপনি আপনার মতো লিখে গেলেন। সো এই ক্ষেত্রে একদমই খুবই হেল্পফুল হয় তাদের জন্য কিছু কিছু এই টেমপ্লেটগুলো যেগুলো আছে, আমরা এটা মনে রাখলে লিখতে সুবিধা হবে। এবং আরেকটা হচ্ছে গিয়ে আমরা প্রতিদিনই লেখার চেষ্টা করব। এখন তো টাইপিং করার চেষ্টা করব, এখন তো আর খাতায় লেখা নেই। সো আমরা চেষ্টা করব প্রতিদিনই টাইপ করার জন্য আমাদের কম্পিউটারে বা ল্যাপটপে আমরা টাইপিং প্র্যাকটিস করব, যেন হচ্ছে আমাদের লেখার স্পিডটা টাইপিংয়ের স্পিডটা যেন আরও বাড়ে এবং আমরা 35 মিনিটসের মধ্যে শেষ করতে পারি। এখন যদি কেউ 30 মিনিটসের মধ্যে শেষ করতে পারে তাহলে তো আরও ভালো। এটা যার যার উপর ডিপেন্ড করতেছে, তবে আমরা চেষ্টা করব 35 মিনিটসের মধ্যে শেষ করার জন্য, যেন আমাদের হাতে 5টা মিনিট সময় থাকে সব কিছু চেক করে নেওয়ার জন্য। অ্যান্ড অ্যানাদার ইম্পর্টেন্ট থিং ইজ সময় দেখে রাখা। অর্থাৎ অনেকে সময়টা মেনটেন করে না, টাইমটা মেনটেন করে না। আচ্ছা লিখতেছি যখন মন চায় সেই হবে। সো এইটা করলে দেখা যায় কি যে আপনার শুধু টাস্ক 2তেই যে দেরি হয়ে যাচ্ছে তা না, দেখা যাবে যে আপনার টাস্ক 1-এর জন্যও দেরি হয়ে যাচ্ছে। অর্থাৎ আপনি কোথা থেকে যে সময় চলে গেছে আপনি টেরই পাবেন না। সো টাইম ম্যানেজমেন্ট ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। আপনারা অবশ্যই এটা মনে রাখবেন যে ঘড়ি চেক করে নেবেন। ঘড়ি চেক না করলে হচ্ছে সময়ের ভাগটা আপনারা বুঝতে পারবেন না যে কতটুক থেকে কতটুক সময় চলে গেছে এবং কতটুক সময় আপনাদের বাকি আছে। সো ফার্স্টে যেটা বলবো, এবং ফাইনালি আমাদের যে টিপসটা থাকবে আপনাদের জন্য, যে এই যে স্ট্রাকচার, যেটা খুবই মেইন ইম্পর্ট্যান্ট একটা পার্ট, স্ট্রাকচার যেটাকে আমরা বলবো ব্যাকবোন, ঠিক আছে? আগে স্ট্রাকচারটা ফলো করুন, স্ট্রাকচারটা ফলো করে অন্তত লেখাটা শুরু করুন, দেখবেন স্কোর আস্তে আস্তে এমনিতেই ভালো হয়ে যাচ্ছে। বাট আপনাকে ফার্স্টে যেটা মেইন থিং, এই যে স্ট্রাকচার বা ব্যাকবোন যেটাকে আমরা বলবো বা প্ল্যানিং যেটাকে আমরা বলবো, সেটা কিন্তু মেনটেন করতে হবে। এবং আশা করি এটা মেনটেন করলে আপনাদের স্কোরটা অটোমেটিক ভালো চলে আসবে। সো দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ অল।